দুর্বল তৃণমূলকে কেন দরকার বিজেপির, মানে বিজেপির দুর্বল তৃণমূলকে কেন দরকার? তৃণমূলের দুর্বলতা নিয়ে আজ আর কারো প্রশ্ন নেই, কোনো রকমের প্রশ্ন নেই। তারপরেও দুর্বল তৃণমূলকে কেন বিজেপির দরকার, এই বিষয়টা নিয়েই প্রতিবেদন উপস্থাপন করছি আমি, জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। এখন একটা রসিকতা খুব চালু হয়েছে, বলা হচ্ছে তৃণমূল কয় প্রকার ও কি কি। আগামী সর্বভারতীয় কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই প্রশ্ন এলে অবাক হওয়ার কিছু থাকবে না, কিন্তু পরীক্ষার্থীরা উত্তরে কি লিখবেন সেটাও কিন্তু বড্ড কঠিন প্রশ্ন। আসল তৃণমূল, নকল তৃণমূল, মমতার তৃণমূল, আদি তৃণমূল, সুবিধাবাদী তৃণমূল, কাকলি ঘোষ দস্তিদারের তৃণমূল, ঋতব্রতর তৃণমূল, গুনতে শুরু করলে একেবারে পাতাল পর্যন্ত চলে যাচ্ছে। এর উপর আবার একটা নতুন শাখা হঠাৎ শিরোনামে এসে গিয়েছে, এনসিপিআই তৃণমূল, ন্যাশনাল সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া, এনসিপিআই। সে নাকি নির্বাচন কমিশন স্বীকৃত একটা দল, যদিও এই তৃণমূলের শাখা নয়, উল্টে তৃণমূলের এক ঝাঁক সাংসদ এর শাখার নিচেতেই আশ্রয় নিয়েছেন। তাহলে কি এনসিপিআই বিজেপির কোনো শাখা? সেটাও তো কোথাও বলা লেখা নেই, কিন্তু হাওয়াতে আছে, হাওয়াই ভেসে বেড়াচ্ছে। তবে রবিবার একটা ঘটনা ঘটেছে, এই নামটা শোনা মাত্র ভারতবর্ষের সব সেফোলজিস্ট একেবারে 3 ইডিয়টসের ভাইরাসের মতো দু হাতে দুটো বই খুলে এই এনসিপিআই দলের অস্তিত্ব খুঁজতে শুরু করে দিয়েছেন। আতিপাতি তল্লাশি চালিয়ে দেখা যাচ্ছে 2022 সালে ভূমিষ্ঠ হয়েছে এই দলটা, এনসিপিআই দলটা। হাওড়ায় তাদের সদর দপ্তর, নেপথ্যে পাওয়া যাচ্ছে শান্তনু দে বলে একজনের নাম, প্রতীক বলতে ফাউন্টেন পেনের নিব, আর তার থেকে 7 দিকে কালি বা রশ্মি ছড়িয়ে পড়ছে। কোন সিন্ধুকে ছিল এই কলম, হঠাৎ কিভাবে বেরিয়ে এলো, এই সব প্রশ্ন এখন বর্ষার মৌসুমি বায়ুর মতো দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে হানা দিতে শুরু করেছে। আর সেটা হয়েছে কিন্তু তৃণমূলের 20-22 জন বিদ্রোহী এমপি এই ভুঁইফোঁড় দলে মিলেমিশে এক হয়ে যাওয়ায়। কেন? কারণ তারা দাবি করেছেন এনডিএ সরকারের বিপুল কর্মযজ্ঞে তাঁরা পাশে থাকতে চান, অথচ মজার বিষয় হচ্ছে বিজেপি তাদের দলে নেবে না। তাহলে কি হবে? দল বিরোধী আইনের গোলাগুলির মুখে যাতে পড়তে না হয় তার জন্য প্রচুর খেটে খুঁটে এই দলের নাম জোগাড় করেছেন তাঁরা, এনসিপিআই দল। সত্যিই কি তাই, নাকি দলটা তৈরিই ছিল? এমনই কোনো সাংবিধানিক সংকটে হাল ধরার জন্য তৈরি ছিল? এরকম নয় তো, প্রশ্ন উঠছে তাই নিয়েও। এবং এর থেকেও বেশি গুরুতর প্রশ্ন বাজারে আছে, সেটা হচ্ছে এক, পুরো গেম প্ল্যানে মদত দিয়েও বিজেপি দরজা বন্ধ রাখলো কেন ওই 20-22 জন তৃণমূলের সাংসদদের জন্য? 2 হচ্ছে এই দলটাতে যোগ দিয়ে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের কি লাভ হলো? 3 হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলও কি এই দলে যোগদান করবে? মমতা বন্দ্যোপাধ্যায় যার সভানেত্রী, 4 নম্বর হচ্ছে সেই তৃণমূলের আসলে তাহলে কি হবে? উত্তরগুলো একবার তলিয়ে দেখা যাক। যুক্তফ্রন্ট জমানাতেও এমন দেউলিয়াপনা বাংলা দেখেনি। অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে তখন একটা আদর্শ মেনে অন্তত রাজনৈতিক জোড়াতালি পড়েছিল, আর এখন সবটাই স্বার্থকেন্দ্রিক। 4 জুনের আগে যে নেত্রী এবং সেনাপতির জন্য সবাই গদগদ মুখে গ্যালন গ্যালন তেল নিয়ে হাজির হয়ে যেতেন, এখন তাদেরই দলের মধ্যে নাকি দম বন্ধ হয়ে যাচ্ছে। বিজেপির ছত্রছায়ায় গেলে তবে তারা খোলা হাওয়া পাবেন। এখানেও আবার 2টো ভাগ রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা যেমন সরাসরি দল ছেড়ে বিজেপিকে সমর্থনের ব্যাপারে ঘোষণাপত্র জারি করেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কিন্তু সেটা করেননি। তারা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী এবং গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে তারা বিজেপি সরকারের বিরোধিতা করবেন। মাস্টার স্ট্রোক রাজনীতি যাকে বলে, বিরোধী তৃণমূলীদের নয়, বিরোধী বিজেপির। প্রথম বিধানসভা ক্ষেত্র, এখানে সরকার নির্ধারিত এবং নির্দেশিত একটা বিরোধী দল পাওয়া গেল। তারা হুজ্জুতি করে বিধানসভা অধিবেশন পণ্ড করবে না,
একতরফা সিদ্ধান্ত নিতে বিজেপিকে বাধা দেবে না, ওয়াক আউট করবে না এবং বিধানসভার গেটে দাঁড়িয়ে সরকারের মুণ্ডুপাত করবে না ঋতব্রতর তৃণমূল। স্বাভাবিক অর্থেই সংবাদ মাধ্যমের হাতে ডবল ইঞ্জিনের বিরুদ্ধে লেখার মতো রসদ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সামনের সারিতে থাকলে তা সম্ভব হতো না। তিনি প্রচারের বেশিরভাগ আলোটাই শুষে নিতেন। ঋতব্রতর তৃণমূল সগর্বে সেই জায়গাটা শুভেন্দু অধিকারীকে ছেড়ে দেবে। অর্থাৎ বিধানসভায় বিরোধী দল থাকবে, কিন্তু দুর্বল, একেবারে দুর্বল বিরোধী দল থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বেশি ঝাঁজ দেখানোর চেষ্টা করলে ঋতব্রতর দুর্বল তৃণমূল নিজেদের আসন বলে দাবি করে প্রতীকটাও কেড়ে নেবে। সেখানে রাজ্য সরকার, নির্বাচন কমিশন এবং আদালত সর্বত্রই আইনগত সমর্থন পেয়ে যাবে তারা। অন্তত নিন্দুকে তেমনটাই বলছে। সেক্ষেত্রে মমতার তৃণমূলের হাল হবে শিবসেনার থেকেও খারাপ। দলটাই পুরোপুরি না উঠে যায়, যদিও একে দল না বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান ক্লাব বলাটাই ভালো। যতদিন মধু ছিল মৌমাছির দল ঝাঁকে ঝাঁকে তার চারপাশে ঘুরেছে, ঘুরঘুর করেছে। বিধানসভা নির্বাচনের ফল বেরোতেই সেই মৌমাছিরা ছুটছে অন্যত্র, চাকের খোঁজে, কিংবা হতে পারে তাদের গায়ে গন্ধ আছে, তাই গেরুয়া বাহিনীর কথায় সাড়া দিতে বাধ্য হচ্ছে। না হলে ঘরে হানা দেবে ইডি, সিবিআই, টানতে হবে জেলের ঘানি। বিজেপিও এই অপেক্ষাতেই ছিল। তারা এখন বলছে তোমাদের দলে নেব না, লোকসভায় বাইরে থেকে সমর্থন দাও, তোমাদের দলে নেব না। আর বিধানসভায় তোমরাই আসল তৃণমূল হয়ে যাও, তাতে একটা দুর্বল বিরোধী থাকবে, তাদের যেমন খুশি তেমন উঠবোস করানো যাবে, আর কেউ বলতেও পারবে না যে বিজেপি গণতন্ত্রের কণ্ঠরোধ করে দিল। এ একটা দারুণ মজার ব্যাপার। দ্বিতীয় ক্ষেত্র হলো সংসদ। সেখানে এমনিতেই চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারদের কাঁধে ভর দিয়ে সিদ্ধান্তের ফেরি পারাপার করতে হয় বিজেপি সরকারকে, মোদী সরকারকে, অমিত শাহ সরকারকে। জনাকুড়ি এমপি যদি হাবিজাবি কোনো দলের হয়েও সমর্থন দিয়ে দেয়, তাহলে ওই বাধ্যবাধকতাটা তখন আর থাকবে না। উপরন্তু বিল পাশের ক্ষেত্রে বিশেষ সুবিধে হয়ে যাবে। দুটো বিল নিয়ে এমনিতেই তো যথেষ্ট টেনশনে রয়েছে বিজেপি। একটা হলো অভিন্ন দেওয়ানি বিধি দেশ জুড়ে কার্যকর করা। সাম দাম দণ্ডভেদ প্রয়োগ করে জোগাড়িকৃত এই সাংসদরা এবার তাতে পূর্ণ সমর্থন দেবে। ফলে পার্লামেন্ট ভবনের অন্দরে 2/3 ভোট আদায় করা আর অসম্ভব হবে না। আরএসএসের অন্যতম এজেন্ডা পূরণে আরও এক ধাপ এগোবে বিজেপি সরকার, এনডিএ সরকার, মোদী সরকার। আর অন্যটা হলো ডিলিমিটেশন বিল। সরকারের ইঙ্গিত, এই বিল পাশ হয়ে গেলে দেশে মোট লোকসভা কেন্দ্রের সংখ্যা হবে 850টা, 850টা। প্রায় সব রাজ্যেই আসন সংখ্যা বাড়বে, কিন্তু উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে সেই বৃদ্ধির হার হবে কম, নগণ্য। শুধু উত্তরপ্রদেশেই আসন সংখ্যা 80টা থেকে বেড়ে হবে তখন 138টা। গুজরাটে 26 থেকে হবে 42টা। অঙ্কটা লুকিয়ে এখানেই। 850 আসনের ভিত্তিতে সরকার গড়তে একটা দল বা জোটের প্রয়োজন হবে 426টা। গোবলয়, গুজরাট, উত্তর পূর্ব ভারত ধরলেই মোট আসন সংখ্যা দাঁড়াবে 387টা। এর সঙ্গে মহারাষ্ট্র, ওড়িশা, ছত্তিশগড় জুড়লে 511। তখন সাম্রাজ্য বজায় রাখার জন্য দক্ষিণ ভারতের দিকে না তাকালেও চলবে। পশ্চিমবঙ্গেও আসন সংখ্যা 42 থেকে বেড়ে দাঁড়াবে 63। সেটা তো হিসাব ধরাই হয়নি। বিজেপি রাজনীতি করে অনেক দূরের কথা ভেবে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। ডিলিমিটেশনের সঙ্গে যদি এক দেশ এক ভোটও পাশ করিয়ে নেওয়া যায়, তাহলে তো কেল্লা ফতে। বছরের পর বছর তখন বিরোধীদের আঙ্গুল চষা ছাড়া আর কোনো কাজ থাকবে না। এমনিতেই আজকের বাজারে সিংহভাগ মিডিয়া তাদের খুব একটা প্রচার দিতে চায় না, কারণ বিরোধীদের ব্যাপার স্যাপার নাকি পাবলিক খায় না। তাই মহাজোট ইন্ডিয়ার বৈঠকে রাহুল গান্ধীর ভাষণ থেকে যায় আড়ালেই। সে যত সুন্দর, যত গঠনমূলক, যতই ভারতের উন্নয়নের স্বার্থে সেই ভাষণ হোক, সেগুলো এই গদি মিডিয়ার আড়ালেই থেকে যায়। সেখানে রাহুলের বক্তব্য ছিল, বহুদিন আগে আমার এক বন্ধুকে বলেছিলাম তুমি যা করছো অন্যায়। সে আমাকে বলেছিল দুনিয়াটাই অন্যায়ের উপর চলছে, অভ্যস্ত হয়ে যাও। অভ্যস্ত হতে পারিনি, সজাগ হয়েছি। কংগ্রেস সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, আজ আমি তার জবাব দিতে আসিনি। আমি বিশ্বাস করি শৈব আদর্শে। মহাদেব যেভাবে বিষপান করে নীলকণ্ঠ হয়েছিলেন, যেভাবে সমালোচনা বিরোধী তা বুক পেতে নিতে হবে।
আমাকে বা কংগ্রেসকে নিয়ে যা খুশি বলতে পারেন, হাসি মুখে শুনব, কারণ আমাদের ভূমিকা আপনাদের সবাইকে একজোট করার। বিরুদ্ধ মত থাকতেই পারে, কিন্তু আলোচনার ভিত্তিতে আমরা ঐক্যমত্যে আসব, কিন্তু সতর্ক হব। তৃণমূল কংগ্রেসে আমার বন্ধুদের বারবার বলেছিলাম, জিতে গিয়েছো ভেবে আনন্দে থেকো না। আমি গুজরাট দেখেছি, মধ্যপ্রদেশ দেখেছি, ছত্তিশগড়, হরিয়ানা, মহারাষ্ট্র দেখেছি। রাহুল গান্ধীর 9.5 মিনিটের এই বক্তব্যে ছিল সতর্কবার্তা, আকাশ কুসুম না ভেবে মাটিতে পা রাখার পরামর্শ এবং জোটবদ্ধ হওয়ার ডাক। প্রতিপক্ষ কঠিন হলে তাদের মতো ভাবতে হয়, অনেক আগে থেকে ভাবতে হয়, বুঝতে হয় তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তবেই মোকাবিলা করা যায়। বিরোধী থাকবে, কিন্তু তাদের মেরুদণ্ড বলে কিছু থাকবে না। এটাই এখন এজেন্ডা হয়ে গেছে মোদী সরকারের। একের পর এক বিরোধী দল ভেঙে কার্যত শূন্যে নামিয়ে আনা তারই বার্তাবহ। আঞ্চলিক দল বলে কিছু থাকবে না। সেই লক্ষ্যে বহু যোজন এগিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। অভিন্ন দেওয়ানি বিধি, ডিলিমিটেশন, এক দেশ এক ভোট কার্যকর হয়ে গেলে তারা হয়ে যাবেন এক প্রকার অপ্রতিরোধ। এটা বলে সতর্ক করেছেন রাহুল গান্ধী, এখনই টনক না নড়লে ভবিষ্যৎ খুব সুখকর হবে না। সোনার বাংলা, সোনার ভারতে সোনা থাকবে, খাবার নয়, অধিকার নয়, স্বাধীনতা নয়, সোনার বাংলায় সোনা থাকবে। বৃহত্তম গণতন্ত্র সেটাও নয়। সংবিধান সংশোধনের জন্য আমরা প্রস্তুত তো? একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।